আসসালামু আলাইকুম। বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই জানেন দীর্ঘ ২২ মাস যাবৎ গাজা উপত্যকায় ইসরায়েলি সশস্ত্র বাহিনী আইডিএফ ফিলিস্তিনিকে এই অঞ্চল থেকে নির্মূল এবং নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য ভয়াবহ মিশন পরিচালনা করছে। যদিও কথিতভাবে বলা হয়ে থাকে এই অভিযান শুধুমাত্র গাজা উপত্যকার হামাসকে প্রতিরোধ করার অভিযান, কিন্তু বিষয়টা মোটেও কিন্তু এমন নয়। এখন দেখুন, গাজা উপত্যকায় অভিযানের বিষয়টিকে বিশ্ববাসীর কাছে ইসরায়েলের পক্ষ থেকে এমনভাবে হাইলাইট করা হয়েছে, গাজা উপত্যকা সহ পুরো ফিলিস্তিনির একমাত্র দাবিদার মানে প্রকৃত মালিক হচ্ছে এই ইসরায়েল। যদিও ইসরায়েলি অভিযানের বিষয়টিকে কেন্দ্র করে বিশ্ববাসীর পক্ষ থেকে ইসরায়েলের এই নৃশংস এই অভিযানের বিষয়টিকে কেন্দ্র করে ব্যাপক সমালোচনা করা হয়েছে। এখন দেখুন, অমুসলিম দেশগুলো ইসরায়েলের এই ভয়াবহ অভিযানের বিষয়টিকে কেন্দ্র করে ব্যাপক নিন্দা করলেও আরব বিশ্বের যে অত্যন্ত প্রভাবশালী দেশগুলো রয়েছে মানে নেতৃত্ব প্রদানকারী যেই দেশগুলো রয়েছে তারা কিন্তু ইসরায়েলকে সরাসরি সহযোগিতা করেছে গাজা উপত্যকা পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার জন্য। বন্ধুরা, আরব বিশ্বের অত্যন্ত ন্যাক্কারজনকভাবে হলেও ইসরায়েলকে সমর্থন করার বিষয়টিকে কেন্দ্র করে যখন মুসলিম বিশ্বে চলছে ব্যাপক তোলপাড়, তখনই কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে এমন একটি ঘোষণা দেয়া হলো যেই ঘোষণার মাধ্যমে সম্পূর্ণ আরব বিশ্বের ভিত নড়ে গেছে। প্রশ্ন হচ্ছে, ইসরায়েলের পক্ষ থেকে এমন কি স্টেটমেন্ট দেওয়া হলো বা এমন কি ঘোষণা দেওয়া হলো যার মাধ্যমে পুরো আরব উপদ্বীপের মুসলিম বিশ্বের কথিত অত্যন্ত শক্তিশালী যেই দেশগুলো রয়েছে সেই দেশগুলো কেন নির্যাতিত নিপীড়িত গাজা উপত্যকার মানুষদেরকে বাদ দিয়ে এখন তারা নিজেদেরকে বাঁচাতেই সরাসরি আরব লীগের মিটিং ডেকেছে? বন্ধুরা, হঠাৎ করেই কেন ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহুর একটি স্টেটমেন্টকে কেন্দ্র করে তড়িঘড়ি করে আরব বিশ্বের যে অত্যন্ত শক্তিশালী একটি সংগঠন রয়েছে মানে আরব লীগ, সেই আরব লীগের অত্যন্ত জরুরি ভিত্তিতে মিটিং ডেকেছে আরব বিশ্বের দেশগুলো? এখন দেখুন, জরুরি ভিত্তিতে এই মিটিংয়ের বিষয়টিকে কেন্দ্র করে এই জায়গায় বলে রাখা ভালো, গতকাল 14ই আগস্ট ইসরায়েলের পক্ষ থেকে ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের প্রথম সারির একটি সংবাদ মাধ্যম চ্যানেল 24কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সম্পূর্ণ ফিলিস্তিন সহ মিশর, জর্ডান এবং লেবানন, সিরিয়া, ইরাক এবং সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের একটা বিশাল অংশ নিয়ে তারা তাদের প্রাচীনতম গ্রেটার ইসরায়েল রাষ্ট্রটিকে পুনঃপ্রতিষ্ঠা করতে চায়। যে বিষয়টিকে কেন্দ্র করে ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহু আরও স্পষ্টভাবে বলেন, তিনি এক ঐতিহাসিক ও আধ্যাত্মিক মিশনে আছেন এবং তিনি বৃহত্তর ইসরায়েল দর্শনের প্রতি অত্যন্ত গুরুত্ব সহকারে ধাপে ধাপে এই মিশন পরিচালনা করার দিকে এগিয়ে যাচ্ছেন। এখন দেখুন, ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 24-এর পক্ষ থেকে মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহুর যিনি স্টেটমেন্ট নিচ্ছিলেন তার নাম হচ্ছে মিস্টার শেরন গাল। স্বল্প সময়ের জন্য হলেও ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের ডানপন্থী সদস্য ছিলেন। এখন দেখুন, ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহুর অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সাক্ষাৎকার নেয়ার সময় হঠাৎ করেই ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহুকে বক্তব্য থেকে থামিয়ে দিয়ে মিস্টার শেরন গাল ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে একটি তাবিজ উপহার দেন, যেখানে কিন্তু গ্রেটার ইসরায়েলের যে পরিপূর্ণ মানচিত্র রয়েছে সেই মানচিত্রর কিন্তু একটা ছবি ছিল। এখন দেখুন, অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে ইসরায়েলের প্রধানমন্ত্রীর একান্ত চাওয়ার কারণেই কিন্তু এই গ্রেটার ইসরায়েলের স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে না। গ্রেটার ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসরায়েলের মিডিয়া এবং ইসরায়েলের সর্বস্তরের জনগণ ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহুকে সমর্থন করে। এছাড়াও এই ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসরায়েলের যে প্রধানমন্ত্রী রয়েছেন মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহু, তাকে কিন্তু ইসরায়েলের যে বিরোধী দলীয় নেতাকর্মী রয়েছে তারাও কিন্তু সমর্থন করছে। আর গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে অন্তত এই বিষয়টি একদম সুস্পষ্ট, ইসরায়েলের স্বার্থ রক্ষায় ইসরায়েলি সমস্ত জনগণ এবং ইসরায়েলি সমস্ত রাজনৈতিক দলগুলো এই প্রকল্প বাস্তবায়ন করতে ইসরায়েলি প্রেসিডেন্ট মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গ দিচ্ছে। অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে নিশ্চিত করেই বলা যায়, বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন শুধুমাত্র যে জাতীয়তাবাদ বা ধর্মীয় বিষয় রয়ে গেছে ইসরায়েলিদের কাছে, বিষয়টা কিন্তু মোটেও এমন নয়। কেননা আমেরিকার সহযোগিতায় ইসরায়েল কিন্তু বিশ্বের অন্যতম সেরা সুপার পাওয়ার হওয়ার স্বপ্ন দেখে। তারা স্বপ্ন দেখে বিশ্ব শাসন করবে। আর গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে ইসরায়েলের পক্ষ থেকে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠার প্রথম ধাপ হিসাবে লেবানন এবং সিরিয়া, পাশাপাশি মিশর রয়েছে। এই তিনটি দেশকে ইতিমধ্যেই কিন্তু তারা তাদের প্রভাব বলয়ে নিয়ে আসতে সক্ষম হয়েছে।
এখন দেখুন দ্বিতীয় ধাপ মানে পরবর্তী ধাপে ইসরায়েলের টার্গেটে পরিণত হয়েছে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং লিবিয়ার মতো দেশগুলো। এবং বাহরাইনের অবস্থা তো এমন অবস্থায় রয়েছে, ইসরায়েল চাইলেই যে কোনো সময় পুরো বিশ্ববাসীকে জানিয়ে মানে সরাসরি ঘোষণা দিয়ে বাহরাইনকে একদিনের মধ্যে তারা দখল করে নিতে পারবে। পাশাপাশি জর্ডানের তো এমন পরিণতি হয়েছে বা এমন অবস্থা হয়েছে, গ্রেটার ইসরায়েলের যেই অংশটুকু জর্ডানের মধ্যে পড়েছে সেই অংশটুকু তারা চাইলে একদিন বা এক সপ্তাহের মধ্যে তারা সম্পূর্ণভাবে পুরোপুরি কোনো রকম বাধা ছাড়াই পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিতে সক্ষম হবে। কেননা বাহরাইন সশস্ত্র বাহিনীর চাইতে বাংলাদেশ পুলিশ অথবা বাংলাদেশ বিজিবি যোজন যোজন শক্তিমাত্রার বিচারে এগিয়ে আছে। বন্ধুরা, পরিস্থিতি যখন এতটাই ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে আরব বিশ্বের দেশগুলোর জন্য, তখন হয়তো আপনার মনে একটি প্রশ্ন জাগতে পারে যে আরব বিশ্বের দেশগুলো শত শত বিলিয়ন ডলার খরচ করে বিপুল পরিমাণ আধুনিক সমরাস্ত্র ক্রয় করছে, তাহলে তারা সেই অস্ত্রগুলো কি যুদ্ধক্ষেত্রে ব্যবহার করতে পারবে না, মানে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে না? বন্ধুরা, এক্ষেত্রে বলে রাখা ভালো, আরব বিশ্বের যেই দেশগুলো বিপুল পরিমাণ সমরাস্ত্র ক্রয় করে তা ক্রয় করে থাকে আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলো থেকে। এখন দেখুন, আরব বিশ্বের দেশগুলোর থেকে যেই পরিমাণ অর্থ নিয়ে থাকে আমেরিকা, তার বড় একটা অংশ নিয়ে থাকে আরব বিশ্বের এই রাজতন্ত্রগুলো টিকিয়ে রাখার জন্য সিকিউরিটি গ্রান্টার হিসেবে। পাশাপাশি আরব বিশ্বের দেশগুলো আমেরিকা থেকে যেই বিপুল পরিমাণ আধুনিক সমরাস্ত্র ক্রয় করে, ক্ষেত্র বিশেষে সেই অস্ত্র পরিচালনা করার সক্ষমতা কিন্তু আরব বিশ্বের জনবলের নেই। যার উৎকৃষ্ট উদাহরণ সংযুক্ত আরব আমিরাতের আমেরিকা থেকে F-35 যুদ্ধবিমান ক্রয় করার বিষয়টি। কেননা আরব বিশ্বের এই দেশগুলো মানে বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের কাছে অত্যন্ত শক্তিশালী কোনো পাইলট নেই, যারা নিজ জীবনের বাজি রেখে দেশকে বাঁচাতে দেশের তরে ঝাঁপিয়ে পড়বে শত্রুপক্ষের উপর। বন্ধুরা, সংযুক্ত আরব আমিরাত যখন আমেরিকা থেকে F-35 যুদ্ধবিমান ক্রয় করে, তখন কিন্তু আমেরিকার পক্ষ থেকে একটি শর্ত দেয়া হয়, যেই শর্তে সরাসরি বলা হয়েছে সংযুক্ত আরব আমিরাতের F-35 যুদ্ধ বিমানগুলো পরিচালনা করবে ইসরায়েলি পাইলটরা। এখন দেখুন, যেই ইসরায়েলিরা গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার স্বপ্ন দেখে, সেই ইসরায়েলিরা সংযুক্ত আরব আমিরাতের F-35 নিয়ে ইসরায়েলের উপর হামলা করবে বা ইসরায়েলে কোনো মিশন পরিচালনা করবে, এইটা ভাবা আর বোকার স্বর্গে বসবাস করা একই কথা। এখন দেখুন, অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে এই জায়গায় বলে রাখা ভালো, আরব বিশ্বের দেশাত্মবোধের যে মূল্যবোধ রয়েছে তা এতটাই নিচে নেমে গিয়েছে, তারা আরব বিশ্বের নির্যাতিত নিপীড়িত ফিলিস্তিনির মানুষের পাশে দাঁড়াতে ভুলে গেছে। তারা ভুলে গেছে মুসলিম বিশ্বের ঐক্য, তারা ভুলে গেছে ইসরায়েল তাদের খোলাখুলি শত্রু, তারা ভুলে গেছে ইসরায়েল জাতি মানে ইসরায়েলি ইহুদি জাতি জাতিগতভাবে মুসলিম উম্মার জন্য খোলাখুলি শত্রু হিসেবে পরিণত হয়েছে বহু আগেই। বন্ধুরা, ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহু মাত্র কয়েকদিন আগেই ঘোষণা দিয়েছিল তারা সম্পূর্ণ গাজা উপত্যকাকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিতে চায়। যেই বিষয়টিকে কেন্দ্র করে মানবাধিকার সংস্থাগুলো ব্যাপক আলোচনা করলেও আর সমালোচনা করলেও সকলের মনেই একটি প্রশ্ন ছিল যে এই গাজা উপত্যকায় যে 20 লক্ষ সাধারণ নাগরিক রয়েছে তাদের কি হবে, তারা কোথায় যাবে? কেননা ওইখানে এখন এতটা খাদ্য সংকট দেখা দিয়েছে এবং মানবিক বিপর্যয় নেমে এসেছে, যেখানে শুধুমাত্র খাদ্য সংকটের কারণে 232 জন মানুষ নিহত হয়েছেন, যার মধ্যে 106 জন শিশু, বাকি 23 জন নিহত হয়েছেন। বিমান থেকে প্যারাশুটের মাধ্যমে যেই ত্রাণগুলো গাজা উপত্যকায় প্রেরণ করা হচ্ছিল, সেই প্রেরণ করা ত্রাণের নিচে পড়ে নিহত হয়েছেন তারা। বন্ধুরা, এতটা হৃদয় বিদায়ক ঘটনা ঘটার পরেও আরব বিশ্বের ধনী দেশগুলো কোনো ধরনের সহযোগিতা করতে এগিয়ে আসেনি এই গাজা উপত্যকার মানুষকে। কিন্তু কৌশলে ইসরায়েল এই অঞ্চলকে দখল করে নিতে সুদানের সাথে একটি গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করে। সুদানের সাথে ইসরায়েলের পক্ষ থেকে যোগাযোগ করা হয় এবং তাদেরকে বিপুল পরিমাণ অর্থ অনুদান এবং সামরিক অস্ত্র অনুদান দেওয়ার বিষয়টিকে কেন্দ্র করে আমেরিকা এবং ইসরায়েল এই দুইটি দেশ সম্মিলিতভাবে গাজা উপত্যকায় যে 20 লক্ষ সাধারণ ফিলিস্তিনি রয়েছেন তাদেরকে শরণার্থী হিসেবে আশ্রয় দেওয়ার বিষয়টিকে সুদান যেন নিজে থেকেই ঘোষণা করে বিশ্ববাসীকে জানায়। এর ফলে বিশ্ববাসীর যে চাপ থাকতো বা বিশ্ববাসীর যে চাপ আসার কথা ছিল ইসরায়েলের উপর, তা কিন্তু আর আসবে না। বন্ধুরা, গত 12ই আগস্ট ইসরায়েল সফর করেন দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে রুদ্ধদ্বার বৈঠক করেন এবং বৈঠক পরবর্তী সময় ইসরায়েলের প্রেসিডেন্ট মিডিয়ার সামনে প্রেস ব্রিফিংয়ে এসে ঘোষণা করেন গাজা উপত্যকার সাধারণ গাজাবাসীকে বিশ্বের অন্যান্য দেশে মানে অন্য কোনো একটি দেশে হস্তান্তর করার জন্য তারা ইতিমধ্যেই আলোচনা শুরু করেছে। তবে তারা কৌশলে এড়িয়ে গিয়েছে এই সাধারণ জনগণ মানে গাজা উপত্যকার জনগণকে কি তারা কৌশলে সুদানে প্রেরণ করতে চাচ্ছে কিনা, সেটা কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহু পরিষ্কার করে কিছু বলেনি। তবে আন্তর্জাতিক বড় বড় বিশ্লেষকদের তথ্য মতে ইসরায়েল নিজে থেকে ঘোষণা করবে না এই গাজার সাধারণ মানুষদেরকে তারা সুদানে প্রেরণ করবে,
বরঞ্চ এটা সুদান নিজেই ঘোষণা দিবে যে আমরা এই সাধারণ ফিলিস্তিনির মানুষদেরকে আমাদের নিজ দেশ দক্ষিণ সুদানে আশ্রয় দিতে চাই। এক্ষেত্রে ইসরায়েল আন্তর্জাতিক মিডিয়া এবং কৌশলগতভাবে নিজেরা নিজেদের উপর থেকে দায় এড়াতে পারবে, কেননা তখন তারা বিশ্বের কাছে বলতে পারবে সাধারণ ফিলিস্তিনিদেরকে আমরা বের করে দেইনি, তাদের মুসলিম বন্ধু দেশ দক্ষিণ সুদান তাদেরকে আশ্রয় দিয়েছে মানবিক কারণে। এক্ষেত্রে মুসলিম বিশ্বের কাছে একটি জনপ্রিয় দেশে পরিণত হবে দক্ষিণ সুদান, পেয়ে যাবে আমেরিকা এবং ইসরায়েল থেকে বিপুল পরিমাণ অর্থ সহযোগিতা, পাশাপাশি পাবে বিপুল পরিমাণ সামরিক অস্ত্র। এখন দেখুন, পুরো বিশ্বের মানুষ ইসরায়েলি এই কৌশলকে খুব সহজেই ধরে ফেলেছে। তবে ইসরায়েলি এই কৌশলকে ধরতে পারেনি আরব বিশ্বের শক্তিশালী দেশগুলো, কেননা আরব বিশ্বের দেশগুলো তো আর ইসরায়েলি এই কৌশলের সাথে সংযুক্ত নয়। বিষয়টা কিন্তু মোটেও এমন নয়। তারা কিন্তু শুরু থেকেই এই সমস্ত প্রসেসিংগুলো সবকিছু জানতো, কেননা ইসরায়েল খুব ভালো করেই জানে বিশ্বের অন্যান্য দেশগুলো ইসরায়েলকে ছাড় দিলেও আরব বিশ্বের দেশগুলো যদি ইসরায়েলের সাথে না দাঁড়ায়, তাহলে তারা এককভাবে কোনোদিনই সম্পূর্ণ গাজা উপত্যকা খালি করার যে মিশনটি রয়েছে সেটা তারা বাস্তবায়ন করতে পারবে না। তাই বিশ্ব মিডিয়ায় এখন গুঞ্জন উঠেছে আরব বিশ্বের সমস্ত দেশ, বিশেষ করে শক্তিশালী যেই দেশগুলো রয়েছে, তারা কিন্তু ইসরায়েলের সাথে গাজা উপত্যকা খালি করার মিশনে সরাসরি যুক্ত আছে। বন্ধুরা, বাংলায় বহুল প্রচলিত একটি কথা আছে, পাপ কখনো বাপকেও ছাড়ে না। তা কিন্তু আরব ইসরায়েল নতুন এই বিষয়টিকে কেন্দ্র করে সরাসরি স্পষ্ট হয়ে গেছে। মাত্র এক সপ্তাহ আগে আরব এবং ইসরায়েলিরা একসাথে সম্মিলিতভাবে গাজা উপত্যকা খালি করে 20 লক্ষ মানুষকে নিজ মাতৃভূমি থেকে বের করে দেওয়ার পায়তারা করেছিল। আজ এক সপ্তাহের ব্যবধানে সেই ইসরায়েলি নিজেদের যে ঘনিষ্ঠ বন্ধু দেশ রয়েছে, তারাই কিন্তু আরব দেশগুলো দখল করে নিজেদের গ্রেটার ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করার ঘোষণা দিয়ে নিজেদের মিশন বাস্তবায়নে তারা নেমেছে। সেই ঘোষণাও কিন্তু এই আরবদের সরাসরি জানিয়ে দিল। তো বন্ধুরা, গাজা উপত্যকার 20 লক্ষ সাধারণ নাগরিককে দক্ষিণ সুদানে হস্তান্তর করা এবং আরব বিশ্বকে দখল করে গ্রেটার ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণাকে কেন্দ্র করে আপনি কি ভাবছেন? আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিন কমেন্ট বক্সে। আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের সমর্থন করতে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।